বাঙালি হিন্দুদের যে একমাত্র বাসস্থান পশ্চিমবঙ্গ, সেটাকেও মমতা ব্যানার্জি ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলছেন। পশ্চিমবঙ্গের একজন ক্রিকেট খেলোয়াড়, সে বড় ক্রিকেট খেলোয়াড় হতে পারে, সে পশ্চিমবঙ্গ ছেড়ে স্পেনে গিয়ে ডিক্লেয়ার করলো সে 2000 কোটি টাকা ইনভেস্ট করবে এখানে। 90 দিন বাদে তৃণমূল কংগ্রেস বলিয়া একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ইতিহাসে ছিল হয়ে যাবে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে আমরা দেখলাম গেরুয়া ঝড় উঠলো। প্রায় 200-র ওপর সিট পেয়ে বিজেপি ক্ষমতা দখল করলো এবং প্রায় 90-এর নিচে চলে গেছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? দেখো, প্রথম কথা বলি, এটা ঝড় নয়, সুনামি। দ্বিতীয় হচ্ছে যে সুনামি কতটা জায়গা জুড়ে উঠবে বা জলের উচ্চতা কত ফুট হবে সেটা যেমন আন্দাজ করা যায় না, তো এই সুনামিতে জনমত যখন আছড়ে পড়ল নির্বাচনে, সেটা কতদূর প্রভাবিত করবে সেটাও কোনো সেফোলজিস্টও বলতে পারেন না, কোনো গণৎকার জ্যোতিষীও বলতে পারেন না। তবে এই সুনামি ওঠার পেছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ। যেমন পশ্চিমবঙ্গে যে ইসলামী ভোট কনসলিডেটেড হয়েছিল মমতা ব্যানার্জির পেছনে, আমি মমতা ব্যানার্জির পেছনেই বলবো, কারণ দল মানে তো উনি, এবং উনি এবং আর নেতৃত্ব থেকে বারবার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের 294টা আসনে একজনই প্রার্থী, তিনি মমতা ব্যানার্জি। মানে তোমার লোকসভা নির্বাচনের সময় এই একই কথা বলা হয়। সুতরাং মমতা ব্যানার্জির পেছনে এই যে জেহাদি, ভারত বিরোধী, হিন্দু বিরোধী, সমাজ বিরোধী যে মানুষগুলো, সেগুলোকে মমতা ব্যানার্জি সরাসরি তার কাজ এবং বক্তব্য দ্বারা এতটাই তোল্লা দিয়েছেন, এবং তার সঙ্গে এফেক্টিভ বিরোধী দল বিজেপি কথা বলছি না, কিন্তু কাগুজে যে সব বিরোধী দলগুলো ছিল, সেই বিরোধী দলগুলোও কিন্তু তার সঙ্গে, সেই তার গানের সঙ্গে সঙ্গত করে গেছে। যার ফলে যখন দেখো, আমরা তো সমাজের কাজ করা লোক, যখন সাধারণ মানুষের মধ্যে চেতনা জাগানোর কাজটা আমরা সবসময় করি, এবং আমরাও দেখলাম যে আমাদের অভিজ্ঞতা থেকে যে এভাবে পশ্চিমবঙ্গ যে তৈরি হয়েছিল, সেই পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কারণ এবং সারা পৃথিবীতে বাঙালি হিন্দুদের যে একমাত্র বাসস্থান পশ্চিমবঙ্গ, সেটাকেও মমতা ব্যানার্জি ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলছেন। এমনকি যখন বাংলাদেশে অস্থির অবস্থা ছিল, তখন বাংলাদেশের যেসব ভারত বিরোধী জেহাদিরা হুমকি দিচ্ছিল যে চিকেন নেক কেটে দেবে, সেই চিকেন নেক কাটার ভয় মমতা ব্যানার্জিও দেখিয়েছিলেন বাঙালি হিন্দুকে। হিন্দু কিন্তু এগুলো ভোলেনি, এবং উনি হিন্দুদের, দেখো কিভাবে একটা একটা করে বলছি, যে আমাদের আরাধ্য দেবতার মধ্যে অন্যতম হচ্ছেন প্রভু জগন্নাথ। তুমি যদি পুরীর মন্দিরে, প্রভু জগন্নাথের মন্দিরে কত আমাদের মানে পুণ্যার্থী যান, তার হিসেব নাও, দেখবে ম্যাক্সিমাম যান হচ্ছে বাঙালিরা। তো এই অবস্থায় উনি, ওনার কি ব্যক্তিগত কোন অপমানিত হয়েছেন বলে মনে হয়েছে? উনি সরকারি টাকায় খাতায় কলমে একটা ওই কি বলে তোমার ওই যে কালচারাল সেন্টার করলেন, করে বললেন আমি জগন্নাথ ধাম বানিয়েছি। উনি সব কিছুতে একটা আমিত্ব দেখান, এবং সেই জগন্নাথ ধামের প্রসাদ আসছে মুসলমান হালুইকরের কাছ থেকে। এগুলো কিন্তু মানে কেউই ভালোভাবে নেয়নি, হিন্দুরাও নেয়নি, এবং সভ্য ভব্য ল অ্যাবাইডিং মুসলমানরাও নেয়নি।
আর জায়গা তো ফাঁকা থাকে না রাজনীতিতে। মমতা ব্যানার্জি যখন এরকম অবস্থায় পড়েছেন, তার সঙ্গে সেইটাকে এক্সপ্লয়েট করার জন্য হুমায়ুন কবির এবং বাম কংগ্রেসরা চেষ্টা করলো। বাম এবং কংগ্রেস আলাদাভাবে লড়লো বলেই হয়তো একটা দুটো সিট তারা পেল, না হলে সেই তৃণমূলের সঙ্গে ওই জোট করে যদি তৃণমূলের বিরুদ্ধে যেত একটাও পেত না, তৃণমূলে ভোটটা একটু বাড়ত। সে যাকে আরেকটা জিনিস হচ্ছে মমতা ব্যানার্জির এই যে আমিত্বর সঙ্গে মানুষকে মানে র্যাম্প্যান্টলি মানুষকে লুটপাট চালানো। আজকে একটা ধরো, তুমি যদি বাড়ির মাথাতে একটা ওই টিনের চাল দিতে যাও, অমুক অফিসে লোকাল বডির অমুক জায়গায় সমস্ত দাদা দিদিরা বসে আছে, কত হাজার দেবে কত লাখ দেবে তার ওপরে। তোলা ছাড়া রাস্তায় একটা লঙ্কা বিক্রি, সবজি বিক্রি অবধি কোনো মানুষ করতে পারে না। সুফল বাংলা বলে একটা যে গাড়ি করে লোকেরা আসছে, পুরো ব্যাপারটা কন্ট্রোল করেছে ফেরাদ হাকিম। ওখানে ওই সুফল বাংলার যে টোটাল প্রসেস, তার মধ্যে একটি হিন্দু নেই, প্রত্যেকটা মুসলিম। নিউ টাউনে যদি তুমি যাও, সেখানকার সেক্টর 5-এর যেসব পার্কিং জায়গাগুলো আছে সবগুলো কন্ট্রোল করছে মুসলমান। এইভাবে মানুষ কিন্তু তার চারপাশে দেখছে যে কিভাবে বাংলাদেশি ঘুষপেটিয়াদের দিয়ে তাদের ঘিরে ফেলা হয়েছে, এবং সেগুলো বারবার প্রমাণিত হয়েছে। একটা বড় কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিলেও ফেন্সিং একটা জায়গা, অনেকটা জায়গা ফাঁকা রেখেছে। তারপরে দেখো কত মানে রিটায়ার্ড সরকারি কর্মচারী এবং বর্তমান সরকারি কর্মচারী যাদের বাবা মারাও বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসা মানে অক্ষমতার জন্য টাকা খরচ না করতে পারার জন্য মেরেছে। কিভাবে মরেছে? এই টাকা আমি মনে করি মমতা ব্যানার্জি খুন করেছে। মমতা ব্যানার্জি এবং তার পরিবার, তার সেই ভাইপো, তারা খুন করেছে। মমতা ব্যানার্জি ডিএর টাকাগুলো আটকে রেখেছিল, চুরি করেছে। দিস ইজ দ্য ডাইরেক্ট অ্যালিগেশন, শি ইজ এ থিফ। কেন চুরি করেছে? কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় যেটা, সেটাও মানেনি। বারবার এক্সচেকারের টাকা, সরকারি আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সে বারবার সুপ্রিম কোর্টে মামলা করেছে। এবং দেখো কিভাবে এই প্রেস্টিটিউটসরা মমতা ব্যানার্জিকে মদত দিয়েছে, তার দুষ্কর্মকে মদত দিয়েছে। একটি বড় বৈদ্যুতিন চ্যানেল, তার বড় সঞ্চালক, সে মাঝে মাঝে আবার টাই পরে বসে, তো গরমে এসিতে টাই পরে বসে, তো ফলস ন্যারেটিভ তৈরির জন্য বিখ্যাত। এই চ্যানেলটি বরাবর মানে বামপন্থী, অতি বাম, শহুরে নকশাল এদেরকে সাপোর্ট করে গেছে। কারণ এই চ্যানেলের মূল যে নীতি সেটা হচ্ছে ভারত বিরোধিতা, জাতীয়তাবাদের বিরোধিতা এবং ধর্মনিরপেক্ষতার নামে ইসলামী ধর্মনিরপেক্ষতার জয়গান করা। তো তারা দেখলাম, তাদের নিউজ পেপারও আজকে দেখেছি, সেই চ্যানেলটা দেখলাম রাতারাতি ডিগবাজি খেয়ে গেল। এবারে বলো তো দেখি, যাদের ডিএনএতে এই সব ভারত বিরোধিতা থাকে, তারা রাতারাতি কিভাবে বাপ পাল্টায়? কি চরিত্রের লোক হলে তারা এটা হতে পারে? তো এগুলো কিন্তু তারা মনে করে উই ক্রিয়েট দ্য ন্যারেটিভস, উই ডিকটেট দ্য পিপল হোয়াট টু ডু। কিন্তু জনসাধারণ কিন্তু জনতা জনার্দন, মোদিজি জনতা জনার্দনকে সবচেয়ে ওপরে জায়গা দেন। তাদের জন্য উনি কাজ করেন, তাদের কথা বলেন, তাদের সঙ্গে কথা বলেন। এবং সেটা যদি দেখতে পাবে, জনতা জনার্দন বুঝিয়ে দিয়েছে তোমরা মিথ্যেবাদী, তোমরা সমাজের এই অপকার করো। তো সেটা আলাদা প্রশ্ন। এই জায়গাগুলোর সঙ্গে তোমাকে র্যাম্প্যান্ট যে দুর্নীতি, শুধু যে এটা তা নয়। তুমি দেখো
মমতা ব্যানার্জির যেই এত আমিত্বতে যেমন লোকে খুব বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, সেরকমভাবে আমি এই দিলাম আমি ওই দিলাম, উনি আর দেওয়াটাকে মানে অন্য ওরা যেসব ডোল দিয়েছে বিভিন্ন রকম, লক্ষ্মীর ভাণ্ডার, গণেশের ভাণ্ডার, অমুক তমুক কী সব ভাণ্ডার খুলে দিয়েছে, সরকারি ভাণ্ডার ফাঁক করে, সেখানে মানুষ এতে ইন্টারেস্টেড না। লক্ষ্মীর ভাণ্ডার মানে 50 টাকা প্রতিদিন পাবে, কিন্তু সে নিজে কবে শাহজাহান, জাহাঙ্গীর, আকবরদের বিছানায় মাঝরাত্রিরে পিঠে খাওয়াতে যাবে সেটা জানে না। মনে তো একটু লাগেই, নিজের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিয়েছে। আমি 50 টাকা নিয়ে কি করব? সমাজের যে বাঙালিদের যে একটা মানে কি বলবো, যে তাদের একটা সামাজিক বন্ধন ছিল, তাদের একটা নিজস্ব জীবন যাত্রা ছিল, তাদের সিকিউরিটির একটা প্রশ্ন ছিল। আজকে ধরো 1960 সালেও পশ্চিমবঙ্গে রাত 10টার সময় কোনো মহিলা রাস্তা দিয়ে হেঁটে যেতে শঙ্কিত হতো না। এখানে এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, অভয়াকাণ্ড তার দলের লোকেরা ঘটানোর পরে তার পুলিশ, তার প্রশাসন আসরে নেমে পড়ে সেই ঘটনাকে ধামাচাপা দিতে, একটা ফলস ইনভেস্টিগেশন তৈরি করতে। পরে যখন অভয়ার মা ভোটে দাঁড়ালেন, তখনও দেখো বামপন্থীরা তাকে নিয়ে কেমন কুৎসিত করেছেন। এই বামপন্থীদের চরিত্রও জানো, যে আজকে বামপন্থীরা নারীদের সুরক্ষার কথা বলে। আমি বলতে চাই যে অনিতা দেওয়ানেকে যখন তার উপরে চরমতম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছিল, জানো অফিসিয়ালি তার যে মানে যৌন দ্বারে দেখা গিয়েছিল বিশাল বড় বেশ কয়েক ব্যাটারির একটা টর্চ ঢুকিয়ে দেওয়া আছে। তার সঠিক বিচার হয়নি। জ্যোতি বসু কমেন্ট করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে যে এমন তো কতই হয়। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বাধ্য করেছে যে মমতা ব্যানার্জিকে সরিয়ে, মানে একই সঙ্গে অর্থনৈতিক কোনো রকম টাটাকে যেভাবে সরিয়েছে, তারপরে একটা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি, একটা, নট এ সিঙ্গল ওয়ান। এবং মমতা ব্যানার্জিরা যদি ইন্ডাস্ট্রির কথা বলে, তারা যেসব ওইসব সামিট করেছে সেগুলো হচ্ছে ফুর্তি করা। পশ্চিমবঙ্গের একজন ক্রিকেট খেলোয়াড়, সে বড় ক্রিকেট খেলোয়াড় হতে পারে, সে পশ্চিমবঙ্গ ছেড়ে স্পেনে গিয়ে ডিক্লেয়ার করলো সে 2000 কোটি টাকা ইনভেস্ট করবে এখানে। এবং তাকে যখন পরবর্তীকালে সেটার প্রোগ্রেস কি সাংবাদিকরা জিজ্ঞেস করে, তিনি বলেন যে আমার পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, আমি এসব মানে আপনাদের কেন বলবো, মানে এটা বলার নৈতিক অধিকারও নেই। তিনি বিখ্যাত ক্রিকেটার, তার পয়সার কোনো অভাব নেই, কিন্তু চরিত্র দোষে মমতা ব্যানার্জির মতো একজন ক্ষমতাশালী মুখ্যমন্ত্রীকে পদলেহন করে মিথ্যে কথা বলা এবং অ্যাক্টিং করা, এই রকম বাঙালিও আছে। তার জন্য উনি ওই রকম কিছু সিট পেয়েছেন, এটাও কোনো বলা যায়। আর একটা কথা বলি, যে তথাকথিত যেসব বিরোধীদের অনেক জায়গায় উঁচু করে দেখাচ্ছে, হুমায়ুন কবির একটা, মানে হুমায়ুন কবির তো এমন লোক যে বলেছিল যে 70% আমরা আর 30% ওরা, মানে হিন্দুরা, তাদেরকে ভাগীরথীর জলে 2 ঘন্টায় ভাসিয়ে দেবে। একটা কথা মনে রেখো, এরা গঙ্গা নদীকে, গঙ্গা মাকে বলে হুগলি। এরা দুর্গা পূজাটাকে বন্ধ করে দিয়ে সেটা শারদোৎসব, তারপরে কি করেছে তোমার শারদিয়া, প্রত্যেকটি জায়গায়। কই ঈদ নিয়ে তো বলনি। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এই সব যে জেহাদি, ভারত বিরোধী শক্তি, ঘুষপেটিয়া, এদেরকে দলের নেতৃত্বে বসিয়ে দলের কর্তৃত্ব তাদের হাতে ছেড়ে দিয়েছে। এবং কিছু কিছু তার দলের হিন্দু নামধারী লোকজন এদের ভৃত্য হিসেবে নিজেদের আখের গুছিয়ে গেছে। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নেয়নি। আজকে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের একটাই ক্ষমতা ছিল,
এবং এটা বলতে পারো যে আগে 21-এ কেন হয়নি, 24-এ কেন হয়নি, অনেকটাই হতো যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রেখে সব মানুষকে নির্ভয়ে ভোট দান করার রাস্তা পরিষ্কার করে দিতে পারত। এবারে আমি বিশেষ করে মানে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের যে অফিসার মনোজ আগরওয়াল, তাকে আমি কৃতিত্ব দেব একটাই কারণে, যে তারা পশ্চিমবঙ্গের মানুষকে সেই সুযোগটা করে দিয়েছে, এবং মানুষ যে সেই সুযোগটা অ্যাকসেপ্ট করেছে সেটা বোঝা যায় 93, 95%, 96% অবধি পোলিংয়ের কথা। এবং এই পোলিংয়ে কিন্তু সমস্ত ক্যালকুলেশন সব উড়ে গেছে ওদের। পরবর্তীকালে ধরো এই যে কাউন্টিংয়ের সময় ওরা অনেক গোলমাল করার চেষ্টা করেছে। এবং মমতা ব্যানার্জির একটা অদ্ভুত, আমি তো আগেও বলেছি, তোমাদেরও বহুবার অন্য জায়গায় বলেছি, শি ইজ এ মেগালোম্যানিয়াক। এবং উনি এখনো অবধি, আমার কাছে যতদূর খবর, উনি রেজিগনেশন দেননি। উনি এখনো বলে যাচ্ছেন যে আমি আরো 100 সিট। উনি তো আমরা দেখলাম ভবানীপুরের যেখানে গণনা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে উনি মানে অভিযোগ করছিলেন যে পুরোটাই অবৈধভাবে হচ্ছে, 100টা সিট লুট করা হয়েছে, ওনাকে মারা হয়েছে, অনেক অভিযোগ করেছেন উনি। দেখো, আমি বলি, উনি কবে সত্যি কথা বলেছেন? ওনার অফিসিয়াল ডকুমেন্টের একাধিক ডকুমেন্টে ওনার জন্ম তারিখটা একাধিক আছে। এটা দিয়ে ওনার শুরু, তো জন্ম দিয়ে শুরু। ওনার জন্মতেই তো মিথ্যা। এবং মানুষ কিন্তু ভুলে যায়নি এই যে তেল দেওয়া যেসব মানুষজন, এই যে বইমেলা কি এখন বই হয় না অন্য কিছু চলে? বইমেলাতে ওনাকে সবাই তেল দেয়, এবং যে লোকগুলো বইমেলা অর্গানাইজ করে, একটা লোক না আছে তাদের চিন্তা শক্তি, এবং প্রত্যেকটাই হচ্ছে সেই অভিষেক ব্যানার্জির মতো বংশ পরম্পরায় তারা পাবলিশার হয়েছে, বংশ পরম্পরায় লেখক হয়েছে। বংশ পরম্পরায় যে লেখক হওয়া যায় এটা পশ্চিমবঙ্গই দেখিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের ছেলে যথেষ্ট গুণী ছিল, কিন্তু সে রবীন্দ্রনাথ হয়নি, সে রথীন্দ্রনাথ হয়েছে। এই বোধ বুদ্ধিটা স্তাবকতা করতে করতে কিছু মানুষের নষ্ট হয়ে গিয়েছিল, তারা এই সবকটা শিখে নিল। কিন্তু মমতা ব্যানার্জি শিখবে না, উনি মেগালোম্যানিয়াক। আর একটা কথা বলি, ওনার যে ভাইপো, তার মতো এরকম স্বল্প বুদ্ধির অশিক্ষিত একটি ছেলে, যাকে বেআইনিভাবে পশ্চিমবঙ্গের এক্সচেকারের টাকা ধ্বংস করে তথাকথিত সিকিউরিটি দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে একটা কিছু জায়গায় দাঁড় করানো হয়েছিল, সেই জায়গা থেকে ও কিন্তু তৃণমূলের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়ে গেছে। ধরো এই যে আইপ্যাকের ব্যাপারে মমতা ব্যানার্জি যে ডাকাতি করতে গেলেন, তাতে কি অবস্থা, ওরই তো মুখ পুরল, ভাইপোরও মুখ পুরল। এই আইপ্যাককে ভাইপো এনেছে, ভাইপো চালাতো। আমি বারবার একটা জায়গায় প্রশ্ন করেছিলাম মানুষকে, এবং মানুষ কিন্তু সেটা বিশ্বাসও করতে শুরু করেছিল, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, যে এই যে লিপস অ্যান্ড বাউন্স, এতে কত টাকা হয়েছে, সবই তো, সমস্ত ইনকোয়ারি ইত্যাদি সবই হয়েছে, সব কিছু। আমি জানতে চাই যে অভিষেক ব্যানার্জি যে এত বড় ব্যবসায়ী, সে কি কি ব্যবসা করত, কোন কোন জিনিসের ব্যবসা করত, সেটাও কিন্তু কেউ জবাব দেয়নি। চোর চোর স্লোগান উঠেছে দেখো, সেটা হবেই। এরপরে আরেকটা জিনিস, এই আইপ্যাকের লোকেরা ফোন করে করে বিভিন্ন জায়গায় বলতো কাকে ভোট দেবেন, কি যেমন করতো। একই সঙ্গে সিনিয়র আইএএস আইপিএসদের তারা অর্ডার দিত, মৌখিক অর্ডার। তুমি ভাবতে পারো অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোথায় নিয়ে গেছে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছি, আমরা জানি যে কিভাবে কাজ হয়। আমি লাস্ট মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টেড দুজন চিফ সেক্রেটারির সঙ্গে কাজ করেছি, আমি জানি এদের বিদ্যাবুদ্ধির দৌড় কতটা। এবং এরা মমতা ব্যানার্জির মানে কি বলবো, যে বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্রেটারি হওয়ার এদের কত যোগ্যতা আছে। এবং যা হয়, ব্যাড অ্যাডভাইস উইথ কারাপ্ট এবং অ্যান্টি ন্যাশনালিটি, অ্যান্টি হিন্দু যে সরকার এসেছে, সেই সরকারকে হিন্দুরা এবং অনেস্ট লোকেরা, যারা মানে ল অ্যাবাইডিং সিটিজেন ভারতীয় ইনরেসপেক্টিভ অফ দ্য ধর্ম,
তারা কিন্তু সরানোর জন্য বদ্ধপরিকর হয়ে গেছিল। এটা খুব স্বাভাবিক, হবেই, এটা রুখতে পারবে না। মমতা ব্যানার্জি কি করত? সে ওই যে তথাকথিত জগন্নাথ ধাম, তার তো বললাম যে তার হালুই করছিল আবার মুসলমান। উনি তো 100টা, হ্যাঁ। আরেকটা জিনিস বলছি, উনি বিভিন্ন জায়গায় পূজায় উদ্বোধন করতে যেতেন। সেখানে পুজোতে যে আমাদের একটা পুজোর সিস্টেম আছে, নিয়ম আছে, পুজোর পদ্ধতি আছে, সেগুলো মানার কোনো ব্যাপার ছিল না। উনি মানে কি মহালয়ার আগে পুজোর উদ্বোধন করে বসে থাকতেন, মানে পিতৃপক্ষে উদ্বোধন করতেন। এটা ওনার কাছে ফ্যাক্টর নয়, কারণ উনি তো দুর্গা পুজোয় বিশ্বাস করেন না, উনি দুর্গোৎসব করতেন এবং বলতেন যে উৎসব সবার, তার মানে দুর্গা পুজোটা সবার। এবারে মুসলমানরা দুর্গার মাথার ওপরে কোরআন রাখবে আর পায়ের তলায় গীতা রাখবে, তাতে ওনার কোনো আপত্তি নেই, কারণ উনি তো ঈদের সময়ে হিজাব পরে ওপেনলি নামাজ পড়তে বসে যান। সেটা কতটা ইসলাম ধর্ম অনুযায়ী সঠিক, একজন কোনো যেসব ইমাম মৌলানারা ওনার কাছ থেকে বিভিন্ন রকমভাবে সাহায্য পেয়ে চুপ করে থাকতো, ওনাকে তেল দিত, তারা বলবে তাদের কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, যে ভারতের টুকরে হোঙ্গে, আমরা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র করব, এবং সেই দিকেই যাচ্ছিল। কাজেই পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে আবার যে আমরা পশ্চিমবঙ্গ চাই, আমরা বাংলা চাই না, আমরা বাংলাদেশি স্লোগান জয় বাংলা চাই না, মামাটি মানুষ চাই না, খেলা হবে চাই না, আমরা বাঙালি। যে বাঙালি ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত জনগণমন দিয়েছে, যে বাঙালি ভারতবর্ষকে তার জাতীয় গান বন্দে মাতরম দিয়েছে, সেই বাঙালিকে আমরা বাংলাস্তান নয় পশ্চিমবঙ্গ হিসেবে দেখতে চাই, এবং সেটা পরিষ্কারভাবে এই সুনামির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। আজকে আরেকটা লাস্ট কথা বলি, যে তৃণমূল কংগ্রেস, অনেকেই আমাকে কালকে রাত থেকেই জিজ্ঞেস করছে যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কতদিন। আমি বলতে চাই, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আগামী খুব বেশি হলে শেলফ লাইফ, তৃণমূল কংগ্রেসের শেলফ লাইফ খুব বেশি হলে 60 থেকে 90 দিনে। তারপরে 90 দিন বাদে তৃণমূল কংগ্রেস বলিয়া একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ইতিহাসে ছিল হয়ে যাবে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরে হেরে গেছেন, তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা কে হতে পারে বা বিরোধী দলনেত্রী কে হতে পারে তৃণমূল কংগ্রেসের, কি মনে হয় আপনার? দেখো, তৃণমূল একটা দল, তারও আবার নেতৃত্ব ল্যাঙ্গটের বুক পকেট। কারণ আমার চোখের সামনে দুজন ভাসছে, একজন সারদা কেসে 3.5 বছর জেল খাটা, আরেকজন আমরা যারা মুসলমান হয়ে জন্মাইনি তাদেরকে দাওয়াতে ইসলাম দেওয়াই তার উদ্দেশ্য, এবং পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ আগামী 2 বছর বাদে উর্দুতে কথা বলবে, এটা তার মাকসাদ। আর শেষ আরেকটা কথা বলি, তৃণমূলের তো এসব কোনো ব্যাপার নেই, কোনো নীতি নেই। একটা কি ডেরেক না পেরেক কি একটা লোক আছে না, সেই ডেরেক দোআসলা বোধহয়, সে রাজ্যসভার এমপি, সে বলেছিল যে বিজেপি যদি জেতে পশ্চিমবঙ্গে, প্রধানমন্ত্রী আপনি বলেছেন যে আপনি সব জায়গায় ক্যান্ডিডেট, যদি জেতে, যদি হারে বিজেপি, তাহলে আপনি কি ছেড়ে দেবেন প্রধানমন্ত্রিত্ব? কার সঙ্গে কার, লঙ্কায় রাবণ বলো, বেহুলাকে দের আর হলো। তা যেই রেজাল্ট হয়েছে তাতে ওই ডেরেক দোআসলা, সেই দোআসলা মানে তার চরিত্র বলে সে এখনও তাহলে ভারতবর্ষের আপার হাউসে মানে রাজ্যসভায় থাকবে। যদি ভদ্র সন্তান হতো বা ভদ্র মনুষ্য সন্তান হতো, তাহলে সে নিজেই রেজিগনেশন দিয়ে চলে আসতো। জওহর সরকার করেছিল রেজিগনেশন দিয়ে, ও কি করবে? 1 নম্বর। আরেকটা হচ্ছে ওই মমতা ব্যানার্জির কথায় ওই মাথায় অক্সিজেন কম যায়, কোন একটা না, ওই একটা কি একটা ছিল না, কেষ্ট ঠাকুর, সে বলেছিল যে বিজেপি যদি 200-র ওপরে আসন পায়, তাহলে সে নাকি মাথার অর্ধেকটা কামিয়ে বোলপুর শহরে ঘুরবে।
এ তো মমতা ব্যানার্জির ছানাপোনা এগুলো। সেই কথাগুলো আমি মনে করিয়ে দিলাম যে এগুলো যদি মনুষ্য সন্তান হয়, এরা যদি মুখ দিয়ে কথা বলে, তাহলে যেটা তারা বলেছে সেটা করে দেখা। পোস্টপোল ভায়োলেন্স যেটা আমরা দেখে এসেছি, মানে 2021 সালে যে কতজন মারা গেছিল বিজেপির কার্যকর্তা, কিচ্ছু হবে না এবার আমরা সেটা কিচ্ছু হবে না। দেখো, মমতা ব্যানার্জির সবচেয়ে বড় রাগ হয়েছে, তার দলবলের সবচেয়ে বড় রাগ হয়েছে যে আজকে 1900, তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, 1967 সাল অনওয়ার্ড পশ্চিমবঙ্গে যত নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে মানুষের প্রাণ ঝরেছে। এই হচ্ছে প্রথম নির্বাচন, যেই নির্বাচন এবং নির্বাচন পূর্ব, নির্বাচন পশ্চাৎ এখনো পর্যন্ত একটিও মানে প্রাণ ঝরে যায়নি, কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো সধবার শিথির সিঁদুর মোচেনি। এটাই কিন্তু পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।